আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। সাথে আছি আমি তাসনিন আহমেদ জিসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি মার্কেটিং লেকচার 4 নিয়ে, যেখানে আমরা কথা বলবো সামষ্টিক পর্যায়ের উৎপাদন সম্পর্কে। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখব যে সামষ্টিক পর্যায়ে উৎপাদনের ধারণা, অর্থাৎ সামষ্টিক পর্যায়ে উৎপাদন জিনিসটা কি, এটি বলতে কি বোঝায় সেই জিনিসটা আমরা অ্যাট ফার্স্ট দেখে নেব একটা ক্লাস। ওকে, ইংরেজি ম্যাক্রো শব্দের শাব্দিক বাংলা অর্থ হচ্ছে আমাদের সামষ্টিক। তাহলে আমরা এই যে অর্থের নাম বললাম সামষ্টিক পর্যায়ের উৎপাদন, এখানে যে সামষ্টিক কথাটি আছে তার ইংরেজি কী শব্দ পাচ্ছি আমরা? ম্যাক্রো। যে ম্যাক্রো শব্দের শাব্দিক বাংলা অর্থ হচ্ছে আমাদের সামষ্টিক। ম্যাক্রো শব্দটি এখন কোথা থেকে উৎপত্তি হচ্ছে এটা তাহলে আমাদের জানা দরকার, কারণ আমরা যেহেতু জানি যে সামষ্টিক শব্দের শাব্দিক বাংলা অর্থ সামষ্টিক শব্দের ইংরেজি শব্দ হচ্ছে ম্যাক্রো। এখন ম্যাক্রো যে ইংরেজি শব্দ এটি কোথা থেকে আসছে সেটি আমাদের একটু জানা দরকার। তাহলে এই ম্যাক্রো শব্দটি আবার উৎপত্তি হয়েছে প্রাচীন গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে। একটু বানানের দিকে লক্ষ্য করো, এখানে যে বানানটি আছে বা স্পেলিংটি আছে এখানে কিন্তু সেটি না, তার থেকে অনেকটাই ভিন্ন। আচ্ছা, তাহলে এই আমরা জানলাম যে সামষ্টিক শব্দের যে ইংরেজি শব্দ সেটা হচ্ছে ম্যাক্রো। এই ম্যাক্রো শব্দের আবার উৎপত্তি হয়েছে প্রাচীন একটি গ্রিক শব্দ যার নাম হচ্ছে বা যার স্পেলিং হচ্ছে MAKROS, ম্যাক্রোস। ওকে, এই ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে আবার বড় বা সামগ্রিক। তাহলে প্রাচীন যে গ্রিক শব্দের ম্যাক্রোস আছে এটির ব্যবহার করা হয় বড় অথবা সামগ্রিক অর্থে। অর্থনৈতিক কোনো বিষয়কে যখন আমরা সামগ্রিক জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করব তখন তাকে আমরা কি বলবো? সামষ্টিক অর্থনীতি বলবো। তাহলে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, সামষ্টিক অর্থনীতি বলতে কি বোঝানো হয়? যে অর্থনীতির যে কোনো বিষয়কে যখন আমরা সামগ্রিক অথবা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করব তখন তাকে আমরা বলবো হচ্ছে সামষ্টিক অর্থনীতি, বা আমরা বলবো হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। কেন? আর ম্যাক্রো কথার অর্থ যেহেতু সামষ্টিক, তো সেটাকে আমরা জানি যে ম্যাক্রো শব্দের অর্থ সামষ্টিক, ইকোনমিক শব্দের অর্থ অর্থনীতি। সামষ্টিক অর্থনীতি অথবা ম্যাক্রো ইকোনমিক্স আমরা বলতে পারি। এক্ষেত্রে অর্থনীতিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্বন্ধে আমরা স্বতন্ত্রভাবে আলোচনা না করে, আর একটু লক্ষ্য করো আমরা এই যে বলছি সামষ্টিক অর্থনীতি, সেই সামষ্টিক অর্থনীতিতে আমরা কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান সম্বন্ধে আমরা স্বতন্ত্রভাবে কোনো আলোচনা করব না। আমরা স্বতন্ত্রভাবে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা না করে দেশের অর্থ ব্যবস্থা সম্পর্কে আমরা সামগ্রিক আলোচনা করব সেখানে। তাহলে আমরা সামষ্টিক অর্থনীতি বিষয়বস্তু বুঝতে পারলাম, যেখানে আমরা কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান সম্পর্কে আমরা স্বতন্ত্র আলোচনা করছি না বা কথা বলছি না। তাহলে কি করছি? আমরা দেশের সার্বিক যে অর্থ ব্যবস্থা আছে, সামগ্রিক যে অর্থ ব্যবস্থা আছে সেটি নিয়ে আমরা কি করছি? সেখানে আলোচনা করছি। ওয়েল ডান। এবার আসো, এটা বলতে কি বোঝানো এক নজরে আমরা দেখব, সেটি হচ্ছে যে অর্থনীতির সমস্যাগুলো সম্পর্কে একক বা খণ্ডভাবে আলোচনা না করে আমরা সেটিকে সামষ্টিকভাবে বিশ্লেষণ করব। দ্যাটস মিন সেটাই হচ্ছে আমাদের ম্যাক্রো ইকোনমিক্স বা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। সুতরাং সামষ্টিক অর্থনীতির মূল লক্ষ্য হচ্ছে অর্থশাস্ত্রের বিভিন্ন শাখার সামগ্রিকভাবে বিশ্লেষণ। যেহেতু আমরা বলছি তোমার ইকোনমিক্সের কথা, তো সেখানে অবশ্যই অর্থের বিষয়টি কি থাকবে? আমাদের জড়িত থাকবে। তাহলে আমরা বলতে পারছি এখান থেকে সামষ্টিক অর্থনীতির মূল লক্ষ্যটা কি? একটু লক্ষ্য করো, সামষ্টিক অর্থনীতির মূল লক্ষ্য হচ্ছে আমাদের অর্থশাস্ত্রের বিভিন্ন শাখার সামগ্রিক বিশ্লেষণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, মোট উৎপাদন, মোট জাতীয় আয়, মোট সঞ্চয়, মোট বিনিয়োগ, মোট কর্মসংস্থান, মূল্য ইত্যাদি হচ্ছে আমাদের সামষ্টিক অর্থনীতির বিষয়বস্তু। তাহলে আমরা যে বললাম যে সেখানে আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে স্বতন্ত্র আলোচনা না করে আমরা কি করব? সামগ্রিক সব কিছু নিয়ে আলোচনা করব। সেই সামগ্রিক বিষয়বস্তুগুলো কি কি হতে পারে সেটি আমাদের জানা দরকার, কারণ এখান থেকে প্রায় আমাদের কি হয় প্রশ্ন এসে থাকে। তো একটু জেনে নেব আমরা যে সামগ্রিক চাহিদা বা সামগ্রিক অর্থনীতির মধ্যে কি বিষয়বস্তুগুলো যায়। সেটি হচ্ছে আমাদের সামগ্রিক চাহিদা, হতে পারে সামগ্রিক যোগান, হতে পারে মোট উৎপাদন, হতে পারে মোট জাতীয় আয়, মোট সঞ্চয়, মোট বিনিয়োগ, মোট কর্মসংস্থান অথবা মূল্যস্ফীতি ইত্যাদি। এই বিষয়গুলো আমাকে একটু খুব সুন্দর করে মনে রাখতে হবে, তাহলে আমাদের এমসিকিউতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মোট দেশজ উৎপাদনের ধারণা, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে জিডিপি। জিডিপি মিনস আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে মোট দেশজ উৎপাদন। জিডিপি কথাটির অর্থ কি? মোট দেশজ উৎপাদন বা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবার আসো যে আমরা এই জিডিপি বা মোট দেশের উৎপাদন বলতে কি বুঝি।
একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে অবস্থানরত দেশি বিদেশি জনগণের মাধ্যমে যেসব পণ্য ও সেবা উৎপাদন করা হয় তার মোট আর্থিক মূল্যকে আমরা কি বলি? মোট দেশজ উৎপাদন বলি। আমরা আবার বলছি যে আমরা এখানে মোট দেশ উৎপাদন বলতে কি জানতে পারছি? যে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে অবস্থানরত দেশি বিদেশি জনগণের মাধ্যমে যেসব পণ্য ও সেবা উৎপাদন করা হয় তার মোট আর্থিক মূল্যকে আমরা কি বলছি? মোট দেশজ উৎপাদন বলছি। এক্ষেত্রে শুধু দেশের অভ্যন্তরে উৎপাদনকে বিবেচনা করা হয়। আমরা যদি একটু চিন্তা করি মোট দেশ উৎপাদনের সাথে মোট জাতীয় উৎপাদনের পার্থক্য আছে, সেই পার্থক্যটা যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে এইটুকু লাইন খুব সুন্দর করে বুঝতে হবে। কেন বুঝতে হবে? কারণ এখানে বলা হয়েছে যে মোট দেশের উৎপাদনের মধ্যে কি কি আয় বা কোন কোন আয়গুলো অন্তর্ভুক্ত হয় আর কোনগুলো হয় না। আবার যখন আমরা জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা মোট জাতীয় উৎপাদন দেখব তখন আমরা দেখব যে সেখানে কি কি অন্তর্ভুক্ত হচ্ছে কি কি হচ্ছে না। সো আমাদের এই পার্টটুকু অনেক সুন্দর করে অনেক মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। সেক্ষেত্রে চলো আমরা একটু দেখে নিই এখানে কি বলেছি। আমরা বলেছি যে এক্ষেত্রে অর্থাৎ কোন ক্ষেত্রে? মোট দেশজ উৎপাদনের ক্ষেত্রে শুধু দেশের অভ্যন্তরে, শুধুমাত্র দেশের অভ্যন্তরে দেশের জনগণ অথবা দেশে অবস্থান কিন্তু বিদেশি লোক যারা আছে তাদের দ্বারা যে আয়টা হয় সেগুলোকে বা উৎপাদনটা, সেই উৎপাদনটাকে আমরা এখানে কি করব? জিডিপিতে বিবেচনা করব। আমি আবার বলছি দেশের অভ্যন্তরে আমার বিদেশি জনগণ অথবা দেশের যে লোকগুলো আছে তারা কি করবে? যদি এখানে অবস্থান করে পণ্য উৎপাদন করবে সেই পণ্য উৎপাদনটা আমরা এই মোট দেশ উৎপাদনে কি করব? বিবেচনা করব। দেশের সীমারেখার বাইরে উৎপাদনকে আমরা সেখানে কি করছি না? বিবেচনা করছি না। আমি আবার বলছি দেশের সীমারেখার বাইরের উৎপাদন যেগুলো আছে সেগুলোকে আমরা কখনোই জিডিপি অন্তর্ভুক্ত করব না। অর্থাৎ একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে অবস্থানরত দেশি বিদেশি জনগণ যেসব পণ্য সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্যকে ওই দেশের মোট দেশজ উৎপাদন বলা হয় বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলা হয়। আচ্ছা, এবার আসি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বের করার একটা আমাদের সূত্র হচ্ছে বা ফর্মুলা হচ্ছে জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ ইকুয়াল টু হচ্ছে সি প্লাস আই প্লাস জি। সি মিনস কনজাম্পশন অথবা ভোগ, আই মিন ইনভেস্টমেন্ট অথবা বিনিয়োগ, জি মিনস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মানে সরকারি ব্যয়। তাহলে আমাকে এই সূত্রটা কিন্তু মাথায় রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ আমার প্রশ্নে অনেক সময় যেই বসতে পারে যে মোট দেশের উৎপাদনের পরিমাণ কত, অবশ্যই সেখানে তোমার কনজিউমার বা কনজাম্পশনের কি পরিমাণ দেওয়া থাকবে, ইনভেস্টেশন পরিমাণ দেওয়া থাকবে এবং হচ্ছে তোমার গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের পরিমাণটা অবশ্যই দেওয়া থাকবে। জাস্ট এই তিনটাকে যদি আমরা জাস্ট প্লাস করে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সো আশা করা যায় এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছো। তো চলো দেখি আমাদের জন্য কি আছেন এক্সপার্ট। আমাদের জন্য আছে মোট জাতীয় উৎপাদনের ধারণা। শিক্ষার্থীরা আমরা প্রথমে দেখলাম কি? মোট দেশজ উৎপাদন। এবার দেখছি কি? মোট জাতীয় উৎপাদন। আচ্ছা, মোট জাতীয় উৎপাদন এখানে জিএনপি মিনস বোঝানো হচ্ছে যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এখন আমরা দেখব যে এই জিএনপি কাকে বলে, জিএনপি বলতে আমরা কি বুঝি বা জিএনপির সাথে জিডিপির পার্থক্যটা কোন জায়গায়। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের জনগণ যে পরিমাণ পণ্য এবং সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে মোট জাতীয় আয় বলে। আমি আবার বলছি একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরের মধ্যে একটি দেশের জনগণ যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে আমরা কি বলবো? মোট জাতীয় আয় বলবো। আচ্ছা, মোট জাতীয় উৎপাদনের সাধারণত একটি দেশের, আমি আবার বলছি এই জায়গাটুকু আমাকে খুব সুন্দর করে মনে রাখতে হবে, কারণ এই জায়গাটুকু যদি আমি বুঝতে পারি তবেই না আমি পার্থক্য বের করতে পারবো জিডিপির সাথে। ওয়েলডান। আসো, মোট জাতীয় উৎপাদনের সাধারণত একটি নির্দিষ্ট সময়ের জন্য গণনা করা হয়। মোট জাতীয় উৎপাদন কি একটি নির্দিষ্ট সময়ের জন্য গণনা করা হয়? সেই সময়টা সাধারণত কত বছর? সময়টা সাধারণত আমাদের 1 ইয়ার, 1 বছর বা 365 দিন। আচ্ছা, মোট জাতীয় উৎপাদন হলো একটি দেশের জনগণের পণ্য এবং সেবা সামগ্রীর মোট উৎপাদনের হিসাব। এক্ষেত্রে শুধু চলতি বছরের উৎপাদন অন্তর্ভুক্ত থাকে। এটিতে বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের আয় অন্তর্ভুক্ত করা হয়। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে যে কথাটা বলা হয়েছে যে এইখানে বিদেশে অবস্থানরত যে দেশি নাগরিকগুলো আছে তাদের আয়টাও এখানে উৎপাদন করা অন্তর্ভুক্ত করা হয়, যেটা আমাদের কোথায় হতো না, আমরা জিডিপিতে দেখতে পেতাম না। তাহলে আমরা যদি এক কথায় জিডিপি এবং জিএনপির মধ্যে পার্থক্য করতে যাই তাহলে আমরা বলতে পারবো জিডিপিতে দেশের জনগণ যে পরিমাণ পণ্য উৎপাদন করে অথবা বিদেশ থেকে যে লোকগুলো আমাদের দেশে এসে পণ্য উৎপাদন করে তাদের উৎপাদনগুলো কি করা হয়? অন্তর্ভুক্ত করা হয়। আর জিএনপিতে আমাদের দেশের লোকের যারা পণ্য উৎপাদন করে বা আয় করে সেটা অন্তর্ভুক্ত করা হয়, প্লাস আমাদের দেশের লোক যারা দেশের বাহিরে যে ইনকাম করছে তাদের আয়টাও এখানে অন্তর্ভুক্ত করা হয়, যেটি করা হয় না আমাদের জিডিপিতে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এবার আসো, আমরা তো জিডিপিতে একবার দেখলাম যে তোমার হচ্ছে একটাই সূত্র ছিল
জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। সো এবার আমরা দেখব যে মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা দুইটি ভাবে বিভক্ত করেছি, একটি হচ্ছে আয়ের দিক থেকে, দেন হচ্ছে ব্যয়ের দিক থেকে। তাহলে আমরা কি করলাম যে মোট জাতীয় উৎপাদনকে সাধারণত দুটি দিক থেকে হিসাব করা হয় বা করতে পারি। নাম্বার 1 একটা হচ্ছে আয়ের দিক থেকে, আর নাম্বার 2 হচ্ছে আমাদের ব্যয়ের দিক থেকে। তো চলো আয়ের দিক থেকে বলতে আমরা কি বুঝি, ব্যয়ের দিক থেকে আমরা কি বুঝি, বা এই সূত্রগুলো কি, ফর্মুলাগুলো কি, সেগুলোকে আমরা এক নজরে জেনে নেই। সো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের মোট জাতীয় আয় বা হচ্ছে জিএনপি এর ক্ষেত্রে আয়ের দিক থেকে আমাদের মোট জাতীয় আয়ের উৎপাদন। তাহলে আয়ের দিক থেকে একটা, আর আমাদের অপরটি হচ্ছে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে। প্রথমত আমরা সে আয়ের দিক থেকে যদি কথা বলি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সামেশন আর প্লাস সামেশন ডাব্লিউ প্লাস সামেশন আই প্লাস সামেশন পাই। আচ্ছা, এইখানে সামেশন আর, সামেশন ডাব্লিউ, সামেশন আই, সামেশন পাই বলতে কি বোঝানো হয়? আচ্ছা, এইখানে আর বলতে বোঝানো হয় রেন্ট। রেন্ট শব্দের অর্থ হচ্ছে আমাদের খাজনা। দেন ডাব্লিউ বলতে আমাদের বোঝানো হয় কি, ডাব্লিউ বলতে আমাদের বোঝানো হচ্ছে ওয়েজেস, যার অর্থ হচ্ছে আমাদের মজুরি। দেন আই বলতে বোঝানো হয় ইন্টারেস্ট, যার অর্থ সুদ, এবং এই পাই ইট মিনস হচ্ছে প্রফিট, যার অর্থ হচ্ছে আমাদের মুনাফা। তাহলে আমাদের আয়ের দিক থেকে যে মোট জাতীয় উৎপাদন বের করার সূত্র সেটি হলো জিএনপি ইকুয়াল টু পাই আর, দ্যাট মিনস রেন্ট, প্লাস পাই না, সামেশন আর দ্যাট মিন রেন্ট, তারপর হচ্ছে সামেশন ডাব্লিউ মিনস হচ্ছে ওয়েজেস, তারপর হচ্ছে সামেশন আই ইন্টারেস্ট, সামেশন পাই হচ্ছে আমাদের প্রফিট। তো এই সূত্রটা আমাকে কি করতে হবে, খুব সুন্দর করে মাথার মধ্যে গুঁজে নিতে হবে। ওয়েল ডান। এবার আমরা আসবো সেটা হচ্ছে অপরটা ব্যয়ের দৃষ্টিকোণ থেকে মোট জাতীয় উৎপাদন। আচ্ছা, ব্যয়ের দৃষ্টিকোণ থেকে মোট জাতীয় উৎপাদনের সাথে আমাদের জিডিপির একটু সংশ্লিষ্টতা রয়েছে। কিভাবে? তুমি একটু লক্ষ্য করো, আমরা যখন জিডিপি পড়েছিলাম তখন জিডিপির সূত্রটা পড়েছিলাম কি আমরা, যে সি প্লাস আই প্লাস জি। তাহলে দেখো তো এই যে সি প্লাস আই প্লাস জি, তোমরা এখানে লক্ষ্য করতে পারছো কি না? হ্যাঁ, অবশ্যই এখানে আছে। তো আমরা বলতে পারি কি, জিএনপির সাথে জিডিপির কি আছে, একটা সম্পর্ক আছে। সেটা হতে পারে প্রত্যক্ষভাবে, হতে পারে পরোক্ষভাবে, ডাজেন্ট ম্যাটার, বাট রিলেশন তাদের মাঝে আছে। আচ্ছা, এবার যদি আমরা সেটা আমাদের আলোচনা করার বিষয় না, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্যয়ের দিক থেকে মোট জাতীয় উৎপাদন। তো চলো ব্যয়ের দিক থেকে মোট জাতীয় উৎপাদন সম্পর্কে একটু বিস্তারিত ধারণা নিই যে ফর্মুলাটা কি হতে পারে। ফর্মুলা হচ্ছে সি প্লাস জি আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম প্লাস এক্স মাইনাস এম। আচ্ছা, এখন যদি তুমি এই সূত্রকে আর একটু মডিফাই করে লিখতে যাও, আমরা লিখতে পারি হচ্ছে জি এন পি ইকুয়াল টু জি ডি পি প্লাস এই পাশে হচ্ছে এক্স মাইনাস এম। কেন বলো তো? কারণ আমরা জানি সি প্লাস আই প্লাস জি মানে কি, জিডিপি ক্রস ডোমেস্টিক প্রোডাক্ট। শুধু আমার প্রশ্ন যদি নর্মালি সি আই জি এর কোনো একটি মান না দেয়া থাকে, যদি জিডিপির মান দেয়া থাকে, যখন যদি আমাকে জিএনপি বের করতে বলে আমরা কি পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। কারণ আমরা জানি জিডিপির মধ্যে কি আছে, সি প্লাস আই প্লাস জি অন্তর্ভুক্ত আছে, এবং সেই তিনটি কথা আমাদের জিএনপির মাঝেও আছে। সো সেইটা ইকুয়াল টু আমরা জিডিপি লিখতে পারি। তার মানে আমরা এখানে জিডিপির সাথে যদি আমরা কি করি, নিট রপ্তানিটা যোগ করি, তাহলে আমাদের এখানে জিএনপির মান পেয়ে যাব। সো এইটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ সূত্র। এইটার পর যদি আমরা এটা একটু মাথায় রাখবো, কারণ এইটার ক্ষেত্রে যদি অনেক সময় আমরা সি প্লাস আই প্লাস জির মান না দেওয়া থাকে, তখন যদি জিডিপির মান দেওয়া থাকে, তখন আমাদের এই সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এবার আমরা একটু জেনে নেই যে এখানে সি আই জি এক্স এমটা কি। আমরা সি আই জির মান আগে জেনেছি, এটা হচ্ছে কনজাম্পশন, সরকারি মোট ভোগ ব্যয়। আই হচ্ছে ইনভেস্টমেন্ট, এটা বিনিয়োগ। জি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সেটা আমাদের ভোগের এক্সপেন্ডিচার হতে পারে, আমাদের ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার হতে পারে। এরপরে আসো এক্স হচ্ছে কি আমাদের মোট রপ্তানি, এম হচ্ছে আমাদের মোট আমদানি। আর এই এক্স মাইনাস এম এটাকে যদি আমরা মাইনাস করি, তাহলে যেটা পাবো সেটার নাম হচ্ছে আমাদের নেট রপ্তানি। তো আশা করছি বুঝতে পেরেছো ব্যয়ের দৃষ্টিকোণ থেকে। আমি আবার বলছি, আমরা মোট জাতীয় উৎপাদন ধারণাকে এইখানে যে ফর্মুলাটা ইউজ করবো, সেই ফর্মুলাকে আমরা দুটি দিক থেকে আলোচনা করব বা করছি। একটি হচ্ছে আয়ের দিক থেকে, একটি হচ্ছে আমাদের ব্যয়ের দিক থেকে। আয়ের দিক থেকে হচ্ছে জিএনপি ইকুয়াল টু সামেশন আর প্লাস সামেশন ডাব্লিউ প্লাস সামেশন আই প্লাস সামেশন পাই। এখানে আর হচ্ছে রেন্ট মানে খাজনা, ডাব্লিউ হচ্ছে ওয়েজেস মানে মজুরি, আই হচ্ছে ইন্টারেস্ট মানে সুদ, পাই হচ্ছে এখানে প্রফিট মানে মুনাফা। আর ব্যয়ের দৃষ্টিকোণ থেকে হচ্ছে মোট জাতীয় উৎপাদন বের করার সূত্র হচ্ছে জিএনপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। ওয়েল ডান। এখানে যদি আমার সি প্লাস আই প্লাস জির মান অনুপস্থিত থাকার পরে আমাকে জিএনপি বের করতে বলে, তখন আমরা যদি প্রশ্নে দেখি জিডিপির মান দেওয়া আছে বা বের করার অপশন আছে,
সো তখন আলটিমেটলি আমরা জিডিপি দিয়ে করতে পারবো। বের করার অপশন থাকলে তো আমরা আগের সূত্র দিয়ে করতে পারবো, বাট যদি বের করার অপশন না থেকে ডিরেক্ট জিডিপি দেওয়া থাকে তখন আমাদের জিডিপি ধরে করতে হবে, কারণ জিডিপির মধ্যে যেটা সি প্লাস আই প্লাস জি আছে সেই তিনটি অপশন আমাদের জিএনপির মধ্যেও কি আছে আমরা দেখতে পাই। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের আয় এবং ব্যয় দৃষ্টিকোণ থেকে মোট জাতীয় উৎপাদনের ধারণা। এবার আসি নিট জাতীয় উৎপাদন। সো নিট জাতীয় উৎপাদন আরেকটা আছে, আর সাথে একটা আছে যেটা হচ্ছে নিট দেশজ উৎপাদন। সো প্রথমে আমরা আলোচনা করছি নিট জাতীয় উৎপাদন নিয়ে। নিট জাতীয় উৎপাদন বলতে বোঝানো হয়, এখানে আমরা দেখো জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন কস্ট দিয়েছি, এটাই আসলে কি আমাদের মোট জাতীয় উৎপাদন। কি বুঝতে পারলে না? তো চলো আমরা একটু বিস্তারিত এটা সম্পর্কে আলোচনা করে আসি। নিট জাতীয় উৎপাদন কি বা নিট ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা, নিট জাতীয় উৎপাদন এখানে দেখো আমরা এটাকে এনএনপি বলে থাকি। এনএনপি মানে কি? নিট ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা, এটা কি বলছে? নিট জাতীয় উৎপাদন একটি নির্দিষ্ট সময়, সেই সময়টা কত বছর? সাধারণত 1 বছর। এই 1 বছরে কোনো দেশের মোট জাতীয় উৎপাদন থেকে ওই বছর মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অপচয় বাদ দিলে যা অবশিষ্ট থাকবে তাকে আমরা বলবো এনএনপি বা হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট বা হচ্ছে আমাদের নিট জাতীয় উৎপাদন। আমি আবার বলছি, একটা নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে কোনো দেশের মোট জাতীয় উৎপাদন থেকে ওই বছরের মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অপচয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে নিট জাতীয় উৎপাদন, তাই হচ্ছে এনএনপি, তাই হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট। নিট জাতীয় উৎপাদন বলতে আমরা কি বললাম যে এখানে একটা মোট জাতীয় উৎপাদন কাজে লাগবে, সেই মোট জাতীয় উৎপাদন থেকে আমাদের মূলধন জাতীয় ব্যয়গুলো বাদ দিতে হবে বা অবচয়জনিত অবক্ষয়জনিত যে ব্যয়গুলো আছে সেগুলো কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে আমরা বলতে পারি যে নিট জাতীয় উৎপাদন ইকুয়াল টু হচ্ছে মোট জাতীয় উৎপাদন মাইনাস মূলধনের ব্যবহারজনিত বা ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, অথবা আমরা বলতে পারি অবচয়। কি বলতে পারি? অবচয়। তাহলে নিট জাতীয় উৎপাদনের সূত্র হচ্ছে মোট জাতীয় উৎপাদন মাইনাস মূলধনের ব্যবহারজনিত বা ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, আর একটা হচ্ছে আমাদের অবচয়। এগুলো বাদ দিলে আমাদের কি বের হবে? নিট জাতীয় উৎপাদন বের হবে। তাহলে এটাকে যদি আমরা একটু সূত্রের মতো করে দেখি আর কি, ঠিক আছে, বাংলা না দেখে সূত্রের মতো করে দেখি, তখন কিভাবে বের করব? আমরা জানি নিট জাতীয় উৎপাদনকে আমরা প্রকাশ করি এনএনপি দ্বারা, নিট ন্যাশনাল প্রোডাক্ট, আর মোট জাতীয় উৎপাদনকে আমরা জানি জিএনপি দ্বারা প্রকাশ করি। আর এখানে আমরা সিসিএ অথবা ডিসি মাইনাস করতে পারবো। এই ডিসি হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন কস্ট, যেটাকে আমরা বললাম যে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা হচ্ছে মূলধনের ব্যবহারজনিত ব্যয় বা অবচয়, এটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করছি। তাহলে এখানে সিসিএ বলতে বোঝানো হয় যে মূলধনের ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, আর হচ্ছে এখানে ডিসি বলতে বোঝানো ডেপ্রিসিয়েশন কস্ট মানে হচ্ছে অবচয়জনিত ব্যয়। তার মানে আমরা যদি সূত্রের ফর্মুলা যদি দেখি তাহলে আমরা দেখব যে জিএনপি মাইনাস ডিসি অথবা জিএনপি মাইনাস সিসি যে কোনো একটা দিলে আমরা দেখি বের হচ্ছে এনএনপি বা নিট ন্যাশনাল প্রোডাক্ট বের হয়ে যাচ্ছে। তো আশা করছি নিট জাতীয় উৎপাদন সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়েছ। এবার আসি নিট দেশজ উৎপাদন। সিম্পল জিনিস, নিট দেশজ উৎপাদন। নিট জাতীয় উৎপাদনের কাজে লেগেছে আমাদের জিএনপি, নিট দেশজ উৎপাদনে আমাদের কাজে লাগবে জিডিপি। জাস্ট এটুকুই কি যে দেখো মোট দেশজ যে উৎপাদন আছে সেখান থেকে বিভিন্ন স্থায়ী সম্পত্তির অবচয়জনিত বাদ দিলে যে ব্যয়টা, অবচয়জনিত যে ব্যয়টা আছে সেটা বাদ দিলে আমাদের যে অংশ অবশিষ্ট থাকবে তাকে আমরা কি বলছি? নিট দেশজ উৎপাদন বলছি। আচ্ছা, মোট জাতীয় দেশজ উৎপাদন থেকে বিভিন্ন স্থায়ী সম্পত্তির অবচয়জনিত কি বাদ দিচ্ছি? আমরা এখানে ক্ষতিটুকু বাদ দিচ্ছি, তারপর যেটুকু অবশিষ্ট থাকছে সেটাকে আমরা কি বলছি? নিট দেশজ উৎপাদন বলছি। তাহলে সেই অনুপাতে আমরা সূত্র লিখতেই পারি এখানে নিট দেশজ উৎপাদন ইকুয়াল টু হচ্ছে মোট দেশজ উৎপাদন মাইনাস মূলধনী সম্পত্তি অবচয়জনিত ব্যয়, অথবা মূলধনী সম্পত্তি আমরা এখানে বলছি স্থায়ী সম্পত্তি, তারা কি হতে পারে? অবচয় হতে পারে। যদি সেটা কি হয় প্রাকৃতিক সম্পদ হয় সেটা অবক্ষয় থাকতে পারে, সো অবক্ষয়টা আমরা মাইনাস করতে পারি। যদি এখানে অস্পেশাল সম্পদ হয় সেটা অবলোপন থাকতে পারে, ঠিক আছে, অবলোপন। সো এটা আমরা কি করতে পারি? মাইনাস করতে পারি। সো প্রশ্নে যেটাই দেওয়া থাকবে না কেন সেটা আমাদের কি করতে হবে? মাইনাস করতে হবে। তারপরে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের এনএনপি, যদি জিএনপি যদি ইউজ করি তাহলে এনএনপি, আর যদি আমরা জিডিপি ইউজ করি তাহলে এনডিপি, নিট ডোমেস্টিক প্রোডাক্ট বের হয়ে যাবে। তাহলে আসো এটাকে যদি আমরা ফর্মুলার মতো করে দেখি তাহলে কি করতে পারবো? এনডিপি নিট দেশজ ডোমেস্টিক প্রোডাক্ট থেকে জিডিপি থেকে জাস্ট ডিসি বা সিসিএ কি করতে হয়? মাইনাস করতে হয়। তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের এনডিপি। ওকে, সো এই হচ্ছে আমাদের নিট দেশজ উৎপাদন আর নিট জাতীয় উৎপাদনের কনসেপ্ট। এবার আসি জাতীয় আয় সম্পর্কে। জাতীয় আয় বলতে বোঝানো হয় ন্যাশনাল ইনকাম। এতক্ষণ আমরা জিএনপি, জিডিপি, এনএনপি, এনডিপি পড়েছি। এবার আমরা পড়বো এনআই মানে হচ্ছে ন্যাশনাল ইনকাম অথবা জাতীয় আয়। মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে। তাহলে মোট জাতীয় যে উৎপাদনটা আছে সেটার যে মূল্যটা, সেই মূল্যটাকে আমরা কি বলছি? জাতীয় আয় বলছি। ব্যাপক অর্থে যদি আমরা বলতে যাই, একটা নির্দিষ্ট সময় উৎপাদন উপকরণ, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন
বাজার মূল্যকে আমরা কি বলছি, জাতীয় বলছি। মানে নির্দিষ্ট সময় হচ্ছে 1 বছর, সেই 1 বছরের মধ্যে উৎপাদনের যে উপকরণগুলো আছে, আমরা জানি উৎপাদন উপকরণ 4টি, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, সেগুলো যে ব্যয়গুলো আছে বা বাজার মূল্য আছে, সেই বাজার মূল্যকে আমরা বলছি জাতীয় আয়। অর্থাৎ জাতীয় আয় হলো একটি দেশের সমস্ত মানুষের অর্জিত আয়ের সমষ্টি। তাহলে জাতীয় আয় হচ্ছে একটা দেশের, সে দেশের মধ্যে থাক বা দেশের বাইরে থাক, সে দেশেরই তো লোক, সে দেশের লোকের দ্বারা যে আয়টা হবে, সে আয়ের সমষ্টি হচ্ছে আমাদের জাতীয় আয়। জাতীয় আয়ের মধ্যে সাধারণত বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী অন্তর্ভুক্ত থাকে। যেসব দ্রব্য সামগ্রী ধরা যাবে, ছোঁয়া যাবে, দেখা যাবে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যাবে, সেগুলো হচ্ছে বস্তুগত দ্রব্য। যেমন কি হতে পারে, চাল হতে পারে, ডাল হতে পারে ইত্যাদি। আবার যেসব দ্রব্য সামগ্রী ধরা যাবে না, ছোঁয়া যাবে না এবং এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যাবে না, সেগুলি হচ্ছে আমাদের অবস্তুগত দ্রব্য সামগ্রী। যেমন শিক্ষক কর্তৃক শিক্ষাদান, ডাক্তারের সেবা, নার্সের সেবা ইত্যাদি। তাহলে আমরা এই জাতীয় আয় সম্পর্কে কনসেপ্টটা একটু আরেকবার বোঝার চেষ্টা করব। তাহলে এই জাতীয় আয়টা হচ্ছে কী রকম, যে আমাদের দেশের লোক সে দেশের অভ্যন্তরে থাকলো বা দেশের বাইরে থাকলো সেটা দেখার বিষয় না, সে তো দেশের নাগরিক। তো তার দ্বারা যে আয়টা হবে, সেই আয়টা কার মধ্যে অন্তর্ভুক্ত হবে, আমাদের এই জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং সেজন্য আমরা বলি জাতীয় আয়টা হচ্ছে একটি দেশের সমস্ত মানুষের অর্জিত আয়ের সমষ্টি। এবং সেখানে দ্বারা কী হতে পারে, সেই জাতীয় আয়ের মধ্যে আমাদের বস্তুগত এবং অবস্তুগত দুটাই কি থাকতে পারে, দ্রব্য সামগ্রী অন্তর্ভুক্ত থাকতে পারে। বস্তুগত দ্রব্য কি, যেগুলো আমরা দেখতে পারি, ছুঁতে পারি, ধরতে পারি, সেগুলো হচ্ছে বা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারে, সেগুলো বস্তুগত। আর যেগুলোকে ছুঁতে পারে না, ধরতে পারে না, দেখতে পারে না, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারে না, সেগুলো হচ্ছে আমাদের অবস্তুগত। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা আসবো সূত্রের ক্ষেত্রে, যে এনআই বা ন্যাশনাল ইনকামের সূত্রটা কি। ওকে, সো ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়, এটা সূত্র হচ্ছে জিএনপি। তাহলে একটু খেয়াল করো, ন্যাশনাল ইনকামের সাথে কার সম্পর্ক পাচ্ছি আমরা, জিএনপি এর সম্পর্ক পাচ্ছি। কারণ জাতীয় আয়, মোট জাতীয় আয়, এই দুটো কথাকে অনেকে একই মনে করে। সো এটা কিছু দিক থেকে একই, আবার কিছু দিক থেকে এর ভিন্নতাও রয়েছে। সো যে বিষয়ে আমরা এখন না যাই, আমরা জাস্ট ফর্মুলা পড়ছি, সেই ফর্মুলাটা ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো, আমরা এনআই বা জাতীয় আয় সূত্র হচ্ছে, এখানে অবশ্যই মনে রাখবে জিএনপির সাথে এটি সংশ্লিষ্টতা রয়েছে। তাহলে এখানে জিএনপি থেকে কী বাদ দিতে হবে, ডিসি বাদ দিতে হবে। ডিসি মানে কি, ডেপ্রিসিয়েশন কস্ট। সেখান থেকে টিআই বাদ দিতে হবে, ট্যাক্স। তারপর হচ্ছে টিপি, তারপর হচ্ছে আমাদের বাদ দিতে হবে তোমার এসজি, বাদ দিতে হবে এসবি। আচ্ছা, এই যে বলছি ডিসি, টিআই, টিপি, এসটি, এসবি, এগুলোর মানেগুলো আসলে কি, সেগুলো আমাদের জানতে হবে। সেগুলো জানার আগে আমরা এটার একটু ব্রিফ যে ফর্মুলা, সেটা একটু দেখে নিই। একটু খেয়াল করো তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন এনএনপি পড়ে এসেছি, তখন কি পড়েছিলাম, এনএনপির সূত্রটা আমরা পড়ে এসেছি। এনএনপির সূত্র হচ্ছে জিএনপি মাইনাস ডিসি অথবা সিসিএ, যেটা কি এখানে আছে, হ্যাঁ এখানে আছে, এই যে জিএনপি মাইনাস ডিসি। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এনএনপিও লিখতে পারি। এই সেজন্য আমরা এখানে কি করলাম, ডিরেক্ট এনএনপি বসিয়ে দিয়েছি। বাদ বাকি যেটুকু আছে টিএ মাইনাস টিপি মাইনাস এসসি প্লাস এসবি, সেটুকু আমরা কি করছি, এখানে বসিয়ে দিয়েছি। তার মানে আমার প্রশ্নে যদি জিএনপি বা ডিসির পরিমাণ না থেকে ডিরেক্ট এনএনপি দেওয়া থাকে, তখন আমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। আর যদি এসব থাকে, তখন তো আমরা নর্মালি এই সূত্রটাই কী করবো বা ফর্মুলাটাই ইউজ করব। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। সিম্পল বিষয়, এই জাস্ট একটু বুঝে নিতে হবে যে দেখো এখানে আমরা কি করেছি, জাস্ট জিএনপি মাইনাস ডিসি করলে এনএনপি, সেইটুকুর বদলে আমরা সেখানে ডিরেক্ট এনএনপিটা বসিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আমরা জানবো যে এইখানে আমাদের টিআই, টিপি, এসজি, এসপি সম্পর্কিত বিষয় বা এগুলো কি বোঝায়, কি মিন করে। প্রথমত আমরা জানি এনআই, এনআই মানে তো জানি যে ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়। জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, কি মোট জাতীয় উৎপাদন। এনএনপি নিট ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে নিট জাতীয় উৎপাদন। ডিসি হচ্ছে আমাদের তোমার ডেপ্রিসিয়েশন কস্ট বা হচ্ছে অপচয়জনিত ব্যয়। টিআই যদি বলি, এটা হচ্ছে আমাদের ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, এটা হচ্ছে পরোক্ষ কর। তারপরে টিপি, এটা হচ্ছে পেমেন্ট ট্রান্সফার, হস্তান্তর পাওনা, সেখানকার মধ্যে পেনশন, বেকার ভাতা ইত্যাদি আমাদের ইনক্লুড থাকবে। তারপরে এসজি, গভর্নমেন্ট সারপ্লাস, এটা হচ্ছে সরকারের অর্জিত মুনাফার উদ্বৃত্ত। আর হচ্ছে এখানে আমাদের কি দিতে হবে, এসবি মানে সরকার কর্তৃক ভর্তুকি। তাহলে এইগুলো আমাকে খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। তোমাদের অনেকের মাঝে এইগুলো নিয়ে ঝামেলা বাজবে, বিশেষ করে তোমাদের এসজি, এসবি, এই দুটা জিনিস বারবার বলছি, এই দুটো জিনিস অনেক সুন্দর করে ক্লিয়ার করে রাখতে হবে মাথার মধ্যে, কখনো যেন দুটার মধ্যে প্যাচ না লাগে, ঠিক আছে। তাহলে এখানে জিএনপি মোট জাতীয় উৎপাদন, এনএনপি নিট জাতীয় উৎপাদন, ডিসি অবচয়জনিত ব্যয়, টিআই হচ্ছে পরোক্ষ কর, টিপি হচ্ছে হস্তান্তর পাওনা, এসজি সরকারের অর্জিত মুনাফার উদ্বৃত্ত, আর হচ্ছে এখানে কি আমাদের এসবি হচ্ছে সরকার কর্তৃক ভর্তুকি। এটা হচ্ছে আমাদের সূত্র, হচ্ছে ন্যাশনাল ইনকাম। আর এখানে হস্তান্তর পাওনার কথা যে আমি বললাম, টিপি,
এই টিপি সম্পর্কে কথা এখানে বলা হয়েছে যে হস্তান্তর পাওনা বলতে যে উৎপাদনের সাথে উৎপাদনের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ উৎপাদনের সাথে আমাদের এই হস্তান্তরের কোনো কি সম্পর্ক নাই। ঠিক আছে, আমরা কেন বলছি হস্তান্তর পাওনার সাথে উৎপাদনের সম্পর্ক নেই, কারণ আমরা এখানে বলেছি দেখো হস্তান্তর পাওনার মধ্যে কি কি থাকতে পারে, পেনশন থাকতে পারে, বেকার ভাতা থাকতে পারে। সো পেনশন এবং বেকার ভাতা নর্মালি আমাদের কোনো উৎপাদনের সাথে জড়িত না, সেজন্য আমরা এখানে বলেছি যে হস্তান্তর পাওনা বলতে উৎপাদনের সাথে কোনো সম্পর্ক এর থাকবে না। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। সো এটা যদি প্রেশার লাগে সেটা বাদ দিবা, এই লাইনটি স্কিপ করো, তোমাদের এত প্রেশার নিতে হবে না, জাস্ট মনে রাখবে তোমরা এইটুকু যে এখানে কি থাকবে, আমাদের যে জাতীয় আয় থাকবে, তোমাদের হচ্ছে এনএনপি থাকতে হবে, ডিসি থাকতে হবে, টিআইটিপি, এসজি, এসবি, এগুলো কাজে লাগবে। এগুলো কীভাবে আমাদের জাস্ট মডিফাই করতে হয় তার জন্য ফর্মুলাটা মাথায় রাখতে হবে। আর এইখানে ফর্মুলার মধ্যে সতর্ক হতে সবগুলোতে আবার মাইনাস দিতে যেও না, শেষেরটাতে কিন্তু আমাদের কি আছে, প্লাস চিহ্ন আছে। ওকে, এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাথা পিছু আয়। সো মাথা পিছু আয়ের সাথেও কৃষির সম্পর্ক আছে, আমাদের মোট জাতীয় উৎপাদনের সম্পর্ক আছে। তাহলে আমরা মোট জাতীয় উৎপাদনের সম্পর্ক কোথায় পেলাম, কার কার সাথে পেলাম, মোট জাতীয় উৎপাদন সম্পর্ক পেয়েছি নিট জাতীয় উৎপাদনের সাথে। ফার্স্ট অফ অল নিট জাতীয় ইনকাম এনএনআই, তারপরে আমরা পেয়েছি শুধুমাত্র এনআই ন্যাশনাল ইনকাম এর সাথে পেয়েছি। তারপর আমরা কার সাথে পাচ্ছি এখন, পার ক্যাপিটা ইনকাম পিসিআই, মানে মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম। তাহলে এই তিনটে বিষয়ের সাথে কার সংশ্লিষ্ট রয়েছে, আমাদের জিএনপি এর সংশ্লিষ্টতা রয়েছে। একটু ভালো করে মনে রাখো জিএনপির সাথে কার সম্পর্ক রয়েছে, এই তিনটি বিষয় নর্মালি সম্পর্ক রয়েছে। একটা হচ্ছে এনএনআই নিট ন্যাশনাল ইনকাম, একটা হচ্ছে এনআই ন্যাশনাল ইনকাম, একটা হচ্ছে আমাদের পিসিআই মানে পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ মাথা পিছু আয়। তো এখন আসলে আমরা এই মাথা পিছু আয় সম্পর্কে আমরা জানবো যে মাথা পিছু আয়টা কাকে বলে। মাথা পিছু আয় কি, একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের মোট জাতীয় আয়কে সেই দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে আয় পাওয়া যাবে সেটাকে আমরা কি বলছি, মাথা পিছু আয় বলছি। তার মানে মোট জাতীয় আয়কে যদি আমরা ওই দেশে ওই জনসংখ্যা দ্বারা বিভক্ত করি তাহলে আমরা সেটাকে যে মানটা পাবো সেটা হচ্ছে ওই দেশের কি, মাথা পিছু আয়। অর্থাৎ কোনো দেশের জনপ্রতি 1 বছরের আয় হলো তার মাথা পিছু আয়। প্রকৃতপক্ষে মাথাপিছু আয় বলতে একটি দেশের জনগণের মাথাপিছু বার্ষিক গড় আয়কে বোঝায়। যে বার্ষিক 12 মাসে তার প্রতি মাসে তার কত আয় কত সেই জিনিসটাকে আমরা বোঝাবো মাথাপিছু আয় দ্বারা। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনযাত্রার মানের সূচক হলো মাথাপিছু আয়। এখানে সূচক জিনিসটা একটু মাথায় রাখো, কারণ এইখানে সূত্রতে আমাদের একটু সূচকের সমস্যা আছে। তো এর জন্য আমাকে সূচক সম্পর্কিত বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে এখানে মাথাপিছু আয় ধারণার মধ্যে সূচক সম্পর্কিত একটা ধারণা লক্ষণীয়। তাহলে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনযাত্রার মানের সূচক হলো মাথাপিছু আয়। তাহলে আমরা বলতেই পারি যে সাধারণত যে দেশে মাথাপিছু আয় যত বেশি সে দেশের জীবনযাত্রার মানটাও তত বেশি উন্নত, আর যে দেশে মাথাপিছু আয়টা খুব কম সে দেশে গিয়ে মানুষের জীবনযাত্রার মানটাও তত অনুন্নত। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের মাথাপিছু আয়ের ধারণা। তো চলো এবার আমরা একটা ফর্মুলার মাধ্যমে যাই। ফর্মুলা যাওয়ার আগে আমরা যে আগে মাথাপিছু আয় সম্পর্কে আলোচনা করলাম এইটুকুর ব্রিফ সংক্ষিপ্তভাবে আমরা কি বলতে পারি যে মাথাপিছু আয় হচ্ছে একটি দেশের জনগণের গড় আয়, যে সে মাসিক একটা বছরে 12 মাসে 1 বছর সে প্রত্যেকটা মাসে পার্টিকুলার কত করে কি করছে, সে তার মাথাপিছু গড় আয়টা কত প্রতি মাসে সেটা আমরা এই জাতীয় আয়ের মাধ্যমে মাথাপিছু আয়ের মাধ্যমে জানতে পারবো। একটি নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরের জন্য নির্ণয় করা হয়। এর মাধ্যমে একটি দেশের মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা পাওয়া যায়। কেন পাওয়া যায়, আমরা বলেছি একটু আগে যে দেশে মানুষের মাথাপিছু আয় বেশি সে দেশে মানুষের জীবনযাত্রা বেশি। সো মাথাপিছুর আয় দ্বারাও আমরা কি করতে পারি, দেশে মানুষের জীবনযাত্রার মান উন্নত নাকি অনুন্নত এই বিষয়টা আমরা কি করতে পারি, জাজ করতে পারি। মাথাপিছু একটি দেশের অর্থনৈতিক অবস্থাও কী করে আমাদের নির্দেশ করে। তো মাথাপিছু অবশ্যই একটি দেশে কী করে, অর্থনৈতিক অবস্থাটা নির্দেশ করবে। এবং একটি দেশে আর্থিক জাতীয় আয়কে মূল্যসূচক দ্বারা ভাগ করে শতকে প্রকাশ করেও জাতীয় পাওয়া যায়। আমরা কি বললাম, একটি দেশে আর্থিক জাতীয় আয়কে আর্থিক জাতীয় আয়, নট জাতীয় আয়, আর্থিক জাতীয় আয়, এটা প্রশ্নে ডিরেক্ট বলা থাকবে। সেটাকে যদি আমরা মূল্যসূচক দ্বারা ভাগ করি এবং তারপরে যদি সেটাকে শতকে প্রকাশ করি তাহলে আমরা কি পাবো, এখান থেকে জাতীয় আয়টা পাবো। আচ্ছা, এবার আসো আমাদের পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয়ের নর্মাল যে সূত্র সেটা হচ্ছে এটা, অর্থাৎ মাথাপিছু ইকুয়াল টু হচ্ছে মোট জাতীয় আয় ডিভাইড বাই মোট জনসংখ্যা। এখানে মোট জাতীয় তোমাকে দেওয়া না থাকলে তোমাকে বের করে নিতে হবে, তারপর সেটাকে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে যেটা বেরোবে সেটা হচ্ছে পিসিআই পার ক্যাপিটা ইনকাম অথবা মাথাপিছু আয়। এখন প্রশ্ন হচ্ছে এইটা তাহলে কি, এইটার ব্যাপারটা কোথায় করব। দেখো আমাকে যখন প্রশ্নে বলা থাকবে এভাবে যে আর্থিক জাতীয় আয়, সো এই আর্থিক জাতীয় আয় যখন বলা থাকবে এবং এর সাথে সাথে আমাকে একটা মূল্য সূচকও দেওয়া থাকবে, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমত প্রকৃত জাতীয় আয়টা বের করে নিতে হবে।
আমাদের কিন্তু এখানে এই যে মোট জাতীয় আয়টাই হচ্ছে আমাদের প্রকৃত জাতীয় আয়, ঠিক আছে। মোট জাতীয় আয়টা কি হচ্ছে আমাদের প্রকৃত জাতীয় আয়। সো এইখানে কিন্তু ডিরেক্ট যখন এই সূত্রটি অ্যাপ্লাই করব তখন তার জন্য যে ইনফরমেশনগুলো থাকবে সেখানে আমার কিন্তু এই মোট জাতীয় আয় বের করার মতো কোনো অপশন থাকছে না। তার জন্য আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে প্রকৃত জাতীয় আয়। তাহলে প্রকৃত জাতীয় বের করার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আর্থিক জাতীয় আয়, যেটা আমার উদ্দীপকে দেয়া থাকবে, ডিভাইড করতে হবে মূল্য সূচক বা দাম সূচক, যেটা আমার উদ্দীপকে দেয়া থাকবে। তাহলে এই আর্থিক জাতীয় আয়কে যদি আমরা মূল্য সূচক বা দাম সূচকতে ডিভাইড করি তাহলে পাবো হচ্ছে আমরা প্রকৃত জাতীয় আয়। আর এই প্রকৃত জাতীয় আয়কে আমরা বলছি মোট জাতীয় আয়। সেটাকে যদি জাস্ট জনসংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা পার ক্যাপিটা ইনকাম পেয়ে যাব। আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার আসি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তিনটি দিক থেকে তিনটিভাবে আমরা কি করতে পারি? জাতীয় আয় পরিমাপ করতে পারি। নাম্বার 1, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিসের জন্য? আমাদের এমসিকিউর জন্য, ঠিক আছে। যে কয়টি পদ্ধতিতে আমাদের কি করা হয়? জাতীয় আয় পরিমাপ নির্ধারণ করা হয় বা জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কত প্রকার? এটা হচ্ছে 3 প্রকার। মাথায় রাখো, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং হচ্ছে ব্যয় পদ্ধতি। তো চলো আমরা এই পার্টিকুলার যে উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি আছে সে সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করছি। প্রথমত উৎপাদন পদ্ধতি। উৎপাদন পদ্ধতি বলতে কি বোঝানো হয়? এরপরে যে আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি সেটা সম্পর্কে আমরা একটু আগেই আলোচনা করে এসেছি, তারপর আমরা করব। তার আগে আমরা প্রথমটা দেখছি উৎপাদন পদ্ধতি। এটা বলতে বোঝানো হয় যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশে যদি যে সংখ্যক লোক থাকবে সেটাকে আমরা এন ধরে নিলাম, ঠিক আছে। মানে সীমাহীন, অসীম থাকলেও সেটাকে নর্মালি আমরা কি ধরি? এন ধরি। সো সেই এন সংখ্যক ধরলাম, যে কোনো সংখ্যক হতে পারে। তো কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশে এন সংখ্যক উৎপাদনের ক্ষেত্রে উৎপাদিত দ্রব্য এবং সেবাকর্ম যদি উৎপাদিত দ্রব্যকে যদি আমরা x1, x2, x3 ডট xn যতদূর পর্যন্ত যাই আর কি, ততদূর পর্যন্ত আইডেন্টিফাই করি, এবং আমরা সেবাকর্মকে যদি আমরা কি করি, তোমার হচ্ছে সেবাকর্ম বা হচ্ছে এই দ্রব্য একই কথা, উৎপাদিত দ্রব্য বা সেবাকর্মকে যদি আমরা আইডেন্টিফাই করি x1, x2, x2 থেকে শুরু করে যতদূর পর্যন্ত যাই অসীম xn, এবং বাজার দাম যদি প্রাইস যদি হয় p1, p2, p3 ডট ডট pn যতদূর পর্যন্ত ওখানে যাবে ঠিক ততদূর পর্যন্ত। এখানে যদি p10 পর্যন্ত x10 পর্যন্ত যায় তাহলে এখানে আমরা p10 পর্যন্ত নিব হয়। তাহলে উৎপাদন পদ্ধতিতে কোনো দেশের জাতীয় আয়ের পরিমাপের সূত্র হবে GNP = x1 p1, অর্থাৎ প্রত্যেকটা যে এখানে উপাদানটা থাকবে সেটার যে নির্দিষ্ট প্রাইস থাকবে সেটা কি x1 এর জন্য xp1, x2 এর জন্য p2, x3 এর জন্য p3, সেটা জাস্ট মাল্টিপ্লাই করব, প্লাস করব, মাল্টিপ্লাই করব, প্লাস করব। যেমন x1 p1 প্লাস x2 p2 প্লাস x3 p2 প্লাস x1 xn pn যতদূর পর্যন্ত যায় আমরা ঠিক এতদূর এভাবেই সামনের দিকে অগ্রসর করব। যদি আমার 10 পর্যন্ত থাকে তাহলে এরপরে কি হবে? x4 p4 প্লাস x5 p5 প্লাস এরকম করে ডিটে যেতে যেতে সর্বশেষ আমরা কি করব? x10 p10। এই তো আমাদের উৎপাদন পদ্ধতি বের করার সূত্র। তাহলে কোনো নির্দিষ্ট সময় কি হচ্ছে? কোনো দেশের এন সংখ্যক উৎপাদনের ক্ষেত্রে উৎপাদিত দ্রব্য সেবাকর্ম যদি x1 আমরা ধরি, x2 x3 ডট xn ধরি, এবং তার বাজার মূল্য যদি হয় p1, p2, p3 ডট pn, তাহলে সেখানে আমার জিএনপি বের করার সূত্র হচ্ছে বা উৎপাদন পদ্ধতিতে x1 p1 প্লাস x2 p2 প্লাস x3 p3 প্লাস ডট ডট xn pn যতদূর পর্যন্ত যায়। তবে এখানে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সতর্কতা অবলম্বনগুলো কি কি? প্রথমটা হচ্ছে উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সময় একই দ্রব্যকে যেন দুইবার গণনা করা না হয় সেই বিষয়টি আমাদের কি করতে হবে? খুব সুন্দরভাবে খেয়াল করতে হবে। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আমাদের জাতীয় আয় পরিমাপের সময় শুধু চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবাকর্মের আর্থিক মূল্য অন্তর্ভুক্ত হবে। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে শুধু চূড়ান্ত দ্রব্য সেবাকর্মের আর্থিক মূল্য ব্যতীত কোনো মূল্য আমরা এখানে অন্তর্ভুক্ত করতে পারবো না। 3 নম্বর আমরা বলছি যে মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনের অবচয়জনিত ব্যয়টাও কী করতে হবে? আমাদের বাদ দিতে হবে। তারপর 4 নম্বর বলছি আমরা যে উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সময় দ্রব্যের বাজার মূল্য থেকে অবশ্যই পরোক্ষ কর যেটা আছে টিআই সেটা অবশ্যই কী করতে হবে? বাদ দিতে হবে। তারপরে হচ্ছে 5 নম্বর যদি দেখি, যেসব দ্রব্য সামগ্রী এবং সেবাকর্মের বিনিময় মূল্য নেই সেগুলোকে জাতীয় আয়ের অন্তর্ভুক্ত করা যাবে না। যেগুলো শুধুমাত্র মূল্য আছে সেগুলোকে অন্তর্ভুক্ত করব, যেগুলো মূল্যহীন সেগুলো কখনোই আমরা কি করব না? জাতীয় আয় হিসেবে অন্তর্ভুক্ত করব না।
6 নম্বর, বিদেশ থেকে অর্জিত অর্থ জাতীয় আয়ের সাথে অন্তর্ভুক্ত করতে হয়, কিন্তু বিদেশিদেরকে প্রদত্ত অর্থ জাতীয় আয়ের হিসাব থেকে বাদ দিতে হয়। তাহলে একটু দেখো, বিদেশ থেকে অর্জিত অর্থ, এই অর্জিত তো কারা, যারা আমাদের দেশের লোক বিদেশে কাজ করছে তাদের এটা এখানে অন্তর্ভুক্ত হবে, কিন্তু যারা আমাদের দেশে বিদেশি আছে, বিদেশ থেকে এসে আমাদের দেশে অন্তর্ভুক্ত হয়ে কাজ করছে, তাদেরকে আমাদের কি করতে হয়, যে অর্থটা দিতে হয় সেটা কিন্তু আবার জাতীয় আয় থেকে আমরা কি করতে হবে, বাদ দিতে হবে। এরপরে 7 নম্বর হচ্ছে উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় হিসাব করার সময় হস্তান্তর পাওনাটাকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে টোটাল যে আমরা 7টা দেখলাম, এই 7টা জিনিস আমাকে কি করতে হবে, একটু খুব সুন্দরভাবে খেয়াল করতে হবে। কোন পদ্ধতিতে, আমাদের উৎপাদন পদ্ধতিতে। এইটা সতর্কতা আমাদের অবলম্বন করা অত্যন্ত জরুরি। আচ্ছা, এরপরে দেখি আমরা কি পদ্ধতি পাচ্ছি। হ্যাঁ, আমরা পাচ্ছি খ নম্বরে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আয় পদ্ধতি। সো আয় পদ্ধতিতে আমরা জেনেছি যে আয় পদ্ধতি একটা হচ্ছে সূত্র হচ্ছে কি, সামেশন আর প্লাস সামেশন ডাব্লিউ সামেশন আই সামেশন পাই। আর হচ্ছে রেন্ট, ডাব্লিউ হচ্ছে ওয়েজেস, আই হচ্ছে ইন্টারেস্ট, আর এখানে হচ্ছে পাই মানে প্রফিট। এটা হচ্ছে আমাদের সূত্র। এখানেও কিছু আমাদের অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে যেগুলো আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, দেখো, আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সময় নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। 1 নম্বর হচ্ছে আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সময় হস্তান্তর পাওনা, যেমন বয়স্ক ভাতা, আমরা একটু আগে বলেছিলাম যে হস্তান্তর পাওনার মধ্যে বয়স্ক ভাতা, বেকার ভাতা, পেনশন এগুলো কিন্তু অন্তর্ভুক্ত হয়। তো সেই বিষয়গুলো দেখো, আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সময় হস্তান্তর পাওনা যেমন বয়স্ক ভাতা, বেকার ভাতা, বিধবা ভাতা, অবসর ভাতা ইত্যাদি জাতীয় আয়ের হিসাব থেকে কি করতে হবে, আমাকে বাদ দিয়ে দিতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে অনুৎপাদনশীল অনেক কাজ রয়েছে যা জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে না, যেমন যুদ্ধ প্রস্তুতি, যুদ্ধ পরিচালনার জন্য ঋণ ইত্যাদি হচ্ছে আমাদের কি একটা অনুৎপাদনশীল শ্রম, যে শ্রমের মাধ্যমে কোনো অতিরিক্ত কোনো কিছু উৎপাদন করা সম্ভব হয় না, সেটাকে আমরা বলছি, বা সেই শ্রমকে আমরা বলছি অনুৎপাদনশীল শ্রম। আচ্ছা, এবার আসো আমরা 3 নম্বরে কি দেখছি, যেসব সেবামূলক কাজের আর্থিক মূল্য নেই। তো আগেরটা তো আমরা বলেছি যেসব সেবাকর্মের কোনো আর্থিক মূল্য সেগুলো জাতীয় অন্তর্ভুক্ত হবে না, ঠিক এভাবে এখানেও বলছি যেসব সেবামূলক কাজের আর্থিক মূল্য নেই সেগুলো কখনো জাতীয় অন্তর্ভুক্ত হয় না। আবার যেমন সেগুলো কি হতে পারে, আয়ের দ্বারা সন্তানকে পড়ানো, মাতৃসেবা, গৃহবধূর কাজ ইত্যাদি কখনো আমাদের কি হতে পারে না, ইত্যাদি কখনো আর্থিক মূল্য থাকতে পারে না। তারপরে 4 নম্বর, অবৈধভাবে উপার্জিত অর্থ কখনো জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হয় না, যেমন ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ইত্যাদি। 5 নম্বর, আর্থিক পদ্ধতিতে বা আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের সময় রপ্তানি বাবদ পাওনা জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হয়, কিন্তু আমদানি বাবদ পাওনা কখনো জাতীয় অন্তর্ভুক্ত হয় না। তাহলে এই বিষয়টি খেয়াল করতে হবে যে এখানে কি হচ্ছে, আয় পদ্ধতিতে আমাদের আয় পরিমাপের সময় রপ্তানি বাবদ যে পাওনাটা আছে সেটা শুধুমাত্র অন্তর্ভুক্ত হচ্ছে, বাট আমাদের পাওনাটার যে আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের আমদানি। তার মানে দুটো জিনিস, একটা আমাদের আন্তর্জাতিকের ক্ষেত্রে একটা আমদানি, একটা রপ্তানি, সেখানে আমাদের রপ্তানি বাবদ পাওনাটা জাতীয়ের সাথে অন্তর্ভুক্ত হলেও আমাদের কিন্তু আমদানি বাবদ যে পাওনাটা আছে সেটা কিন্তু জাতীয়ের সাথে অন্তর্ভুক্ত হচ্ছে না। তাহলে এই বিষয়গুলো দেখো, এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আমাদের কি হয়, এমসিকিউতে দিয়ে ফেলে। সো আমরা এগুলো যদি মাথায় না রাখি আমরা কিন্তু এমসিকিউ এখান থেকে মিস করে ফেলবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের বারবার বলছি এই বিষয়গুলো তোমরা একটু খুব সুন্দর করে নিজের নলেজে রেখে দিবা, তাহলে তোমাদের এমসিকিউ সম্পর্কে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না। ওয়েল ডান। এবার আমরা লাস্ট দেখবো, সেটা হচ্ছে ব্যয় পদ্ধতি। আচ্ছা, আমাদের উৎপাদন পদ্ধতি ডান, আমাদের হচ্ছে আয় পদ্ধতি ডান। ব্যয় পদ্ধতি আসলাম, এবং ব্যয় পদ্ধতির সূত্র আমরা অনেক আগে দেখে এসেছি কি, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, অথবা জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এটা আমরা একটু আগে দেখে এসেছি, জিডিপি। ওকে, এবার এই ব্যয় পদ্ধতিতে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। দেখি কি কি সতর্কতা। 1 নাম্বার, মোট ব্যয় থেকে পরোক্ষ করটাকে কী করতে হবে, আমাদের নর্মালি বাদ দিতে হবে। এটা আমাদের 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে হস্তান্তর পাওনা, যেমন বয়স্ক ভাতা, বেকার ভাতা, বিধবা ভাতা, অবসর ভাতা, পেনশন ভাতা প্রভৃতি জাতীয় আয়ের হিসেব থেকে আমাদের কী করতে হবে, বাদ দিতে হয়। কারণ আমাদের কি এগুলো হচ্ছে তোমার বলা যায় কোনো এক অনুৎপাদনশীল কাজ, ঠিক আছে। তো এই জন্য আমাদের কী করতে হবে, এটাকে বাদ দিতে হবে। তারপর হচ্ছে 3 নাম্বার, যে অনুৎপাদনশীল অনেক কাজ রয়েছে জাতীয় অন্তর্ভুক্ত হবে না, যুদ্ধ পরিস্থিতি, এগুলো বাদ দিতে হবে। তারপর হচ্ছে দেখো 4 নাম্বার, সরকারি বেসরকারি উভয় প্রকার বিনিয়োগ থেকে মূলধনের যে ক্ষয়ক্ষতি যে বাবদ যে অর্থ বা অবচয়টা হয় সেটা আমাকে কী করতে হবে, বাদ দিয়ে ফেলতে হবে। লাস্ট ওয়ান, বৈদেশিক বাণিজ্যের নিট পাওনা জাতীয় আয়ের সাথে যোগ করতে হবে। আমি আবার বলছি, এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, যে দেখো বৈদেশিক বাণিজ্যের নিট পাওনা আমরা কি করব, জাতীয় আয়ের সাথে যোগ করব, কিন্তু নিট দেনা আমরা জাতীয় আয় থেকে বাদ দেব। তাহলে নিট পাওনা যেটা আমি পাবো সেটা যোগ করব, যেটা আমার দেনা রয়েছে সেটা আমি কি করব, বাদ দেব।
জাস্ট এটুকুই। তাহলে আমাদের আয় পদ্ধতি, উৎপাদন পদ্ধতি, ব্যয় পদ্ধতি সম্পর্কে ক্লিয়ার আশা করছি। এবার আমরা দেখব যে জিনিসটা সেটা হচ্ছে একটা সমস্যা যেটা এই অধ্যায় সংশ্লিষ্ট, এবং সেটা আমরা সমস্যাটা পড়ব, বোঝার চেষ্টা করব, সেখানে কি চাওয়া হয়েছে, সেটা সমাধান কি হতে পারে, আমরা সেটা একটু দেখব। তো এইটা তোমাদের দিনাজপুর বোর্ডের একটি প্রশ্ন, যেটা দিনাজপুর বোর্ড থেকে নেওয়া হয়েছে। আমি একটা কথা বলে রাখছি, তোমরা যারা পরীক্ষার্থী আছো বা পড়ছো, সামনে তোমাদের পরীক্ষা, তারা যদি বোর্ড কোশ্চেনটা খুব সুন্দর করে অ্যানালাইসিস করতে পারো, এর বাইরে তোমাদের কিছু লাগবে না। তার মানে তোমার বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস হচ্ছে তোমার জন্য মেইন। তুমি যদি বোর্ড কোশ্চেনটা অনেক সুন্দর করে অ্যানালাইসিস করে পড়তে পারো, গুছিয়ে রাখতে পারো, তাহলে তোমার জন্য ভালো রেজাল্ট কেউ আটকে রাখতে পারবে না। সো তোমাকে কি করতে হবে, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে বই পড়ার পাশাপাশি। এটার কোনো বিকল্প হতে পারে না ভালো ফলাফল করার ক্ষেত্রে। তো চলো আমরা দেখি কি বলা হয়েছে। বলা হয়েছে যে নিচে ক এবং খ দুটি দেশের বিভিন্ন তথ্য উপস্থাপন করেছে তারা। ওকে, কি বলেছে, ক দেশ হচ্ছে, খ দেশ উভয় হচ্ছে টাকার অ্যামাউন্টটা কোটি বা ডলারে তারা নিয়েছে। মোট ভোগ ব্যয় হচ্ছে ক দেশে 3000, খ দেশে 2000। মোট বেসরকারি বিনিয়োগ ব্যয় হচ্ছে, বিনিয়োগ ব্যয় ক দেশে 3000, খ দেশের 2500। মোট সরকারি ব্যয় ক দেশে 2000, খ দেশে 1500। মোট রপ্তানি ক হচ্ছে তোমার 3000, খ হচ্ছে 2500। মোট আমদানি ক 2000, খ হচ্ছে 1200। অপচয় বা মূল্যচালিত ব্যয় হচ্ছে ক হচ্ছে আমার 400, খ হচ্ছে 300। জনসংখ্যা হচ্ছে 2 কোটি 2 কোটি 2 জায়গাতে। এবার আমাকে গ নাম্বারে করতে বলছে যে উদ্দীপক উল্লিখিত ক দেশের, এই দেশের কি করতে বলেছে আমাকে, মোট জাতীয় আয়ের উৎপাদন নির্ণয় করো। সেটা মোট জাতীয় বের করতে পারবো আমরা, জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আমরা মোট জাতীয় আয়টা বের করতে পারবো। এরপর আমাকে ঘ নম্বরে বলেছে যে ক এবং খ দেশের মাথাপিছু আয়ের তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে কি করতে হবে আমাকে, আমার সব কিছু ইনফরমেশন প্রশ্নে দেওয়া আছে, আমাকে ক নাম্বার এবং হচ্ছে আমাদের খ নাম্বারে কি করতে হবে, মোট জাতীয় উৎপাদনটা বের করে কোনটা কম কোনটা বেশি, কোনটা ভালো কোনটা খারাপ, সেটা তুলনামূলক আমাকে আলোচনা করতে হবে। তো চলো আমরা এখানে দেখে আসি প্রথম উদ্দীপক উল্লিখিত ক দেশের মোট জাতীয় উৎপাদন। সো মোট জাতীয় উৎপাদন যখন আমরা বের করব তখন আমরা দেখি মোট জাতীয় উৎপাদনের সূত্রটা কি হতে পারে। মোট জাতীয় উৎপাদনের সূত্রটা হচ্ছে আমাদের দেখো, এখানে দেশের ভিতরে বা বাইরে নাগরিকগণ একটি নির্দিষ্ট অর্থবছর যে পরিমাণ দ্রব্য এবং সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। আচ্ছা, মোট জাতীয় উৎপাদন দুটো সূত্র আছে আমরা জানি, একটি হচ্ছে আয়ের দিক থেকে, একটি হচ্ছে ব্যয়ের দিক থেকে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই সূত্রটা কখন কোন জায়গায় আমরা ইউজ করব। হ্যাঁ, তোমাদের প্রশ্নের ইনফরমেশন দেখতে হবে, ডিপেন্ডস অন ইয়োর সৃজনশীলের যে ইনফরমেশনটা আছে সেটার উপর। তোমার ইনফরমেশনে যদি কি থাকে, তোমার ইনফরমেশন যদি আমার সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এম এই ধরনের তথ্য থাকে, সো তোমাকে আলটিমেটলি আয়ের দিক থেকে সূত্র ইউজ করতে হবে। আর যদি তোমার এখানে সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এম যদি না থাকে, তাহলে কি থাকতে পারে, থাকতে পারে রেন্ট থাকতে পারে, ওয়েজেস থাকতে পারে, ইন্টারেস্ট থাকতে পারে, প্রফিট থাকতে পারে। তখন তোমাকে সূত্র করতে হবে আয়ের দিক থেকে, আর এই ধরনের সূত্র থেকে তোমাকে করতে হবে ব্যয়ের দিক থেকে। আমি আবার বলছি যে এখানে তোমাদের একটু দ্বিধাদ্বন্দ্ব লাগতে পারে যে আমরা কখন কোন সূত্র ইউজ করবো মোট জাতীয় উৎপাদন থেকে, কারণ এখানে তো দুটো সূত্র। আচ্ছা ঠিক আছে, যখন প্রশ্নে ওয়েজেস থাকবে, যখন প্রশ্নে রেন্ট থাকবে, যখন প্রশ্নে ইন্টারেস্ট থাকবে, প্রফিট থাকবে, তখন আমরা ইউজ করবো আয়ের দিক থেকে যে সূত্রটা আছে সেইটা, সামেশন আর প্লাস সামেশন ডাব্লিউ প্লাস সামেশন আই প্লাস সামেশন পাই। দেন হচ্ছে আমরা কি করছি, যখন প্রশ্নে সি প্লাস আই প্লাস জি এক্স প্লাস এম এইটার মান পাচ্ছি, তখন আমরা নর্মালি সেটা ব্যয়ের দিক থেকে করব। সো আমাদের প্রশ্নে এখানে দেওয়া আছে কি কি দিক থেকে, দেখো এখানে মোট ব্যয় দেওয়া আছে, বিনিয়োগ দেওয়া আছে, সরকারি ব্যয় দেওয়া আছে, রপ্তানি দেওয়া আছে, আমদানি দেওয়া আছে, তো আমরা বুঝতে পারছি এটা আমাদের ব্যয়ের দিক থেকে করতে হবে। সো মোট জাতীয় আয়ের ক্ষেত্রে আমরা জানলাম ব্যয়ের দিক থেকে সূত্র হচ্ছে জিএনপি সমান সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এম নিট রপ্তানি। আচ্ছা, এখানে ক দেশের ক্ষেত্রে বের করতে বলেছে, আমরা ক দেশের মোট ভোগ ব্যয় দেখলাম সি ইকুয়াল টু কত দেওয়া আছে, 3000 কোটি ডলার টাকা দেওয়া আছে। মোট সরকারি বিনিয়োগ ব্যয় আই ইকুয়াল টু দেওয়া আছে 3000 কোটি ডলার। তারপর মোট সরকারি ব্যয়টা দেওয়া আছে 2000 কোটি ডলার। রপ্তানি দেওয়া আছে আমার 3000 কোটি ডলার। আমদানি দেওয়া আছে 2000 কোটি। এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1000 কোটি ডলার টাকা। ওকে, সো এখন আসো আমরা যা সূত্রে এই মানটা বসাবো, জিএনপি ইকুয়াল টু হচ্ছে এখানে আমরা সির মান কত পাচ্ছি, দেখো সির মান হচ্ছে আমাদের 3000 কোটি ডলার, 3000 কোটি ডলার আমরা বসিয়েছি। আমরা এখানে আয়ের মান কত পাচ্ছি 3000 কোটি ডলার, সেটা আমরা বসিয়ে ফেলেছি। আমরা এখানে জির মান কত পাচ্ছি 2000 কোটি ডলার আমরা পাচ্ছি। এখানে তারপরে নিট রপ্তানি হচ্ছে এক্স মাইনাস এম, এক্স এর মান 3000, এম এর মান 2000, সেটা ব্র্যাকেটের মধ্যে বসিয়ে দিয়েছি, বা তুমি মাইনাস করে ডিরেক্ট 1000 টাকা এখানে চাইলে বসাইতে পারো। বসানোর পর যোগ বিয়োগ করে আমরা কি দেখলাম যে এখানে আসে কত 3 3 6 2 8, এখানে হচ্ছে 1000, তাহলে 8 আর 1000 হচ্ছে 9000 কোটি ডলার টাকা। তার মানে মোট
জাতীয় হচ্ছে ক দেশে কত 9,000 কোটি ডলার টাকা। তাহলে একটু লক্ষ্য করো, আমরা কিন্তু খুব ইজিলি কি করতে পারলাম, এটা সমাধান করতে পারলাম। কারণটা কি? কারণ আমরা জানি যে এখানে কোন সূত্র অ্যাপ্লিকেবল এবং সেই সূত্রের যে এলিমেন্টসগুলো আছে সেগুলোর অর্থ কী বোঝায়, সেগুলোর মান আমাদের প্রশ্নে আছে কিনা, সেগুলো ধরতে পারছি কিনা। এই বিষয়টি আমরা যদি ধরতে পারি যে কোন সূত্র অ্যাপ্লাই হবে, এখানে কি বের করতে বলেছে, সেখানকার যে এলিমেন্টস বা কম্পোনেন্টসগুলো আছে সেগুলোর ভ্যালুগুলো প্রশ্নে আছে কিনা, সেগুলো কোন ক্ষেত্রে কোনটার ভ্যালু কোনটা, সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, আলটিমেটলি আমরা সূত্র বসানোর পর আমাদের আর কোনো এখানে ঝামেলা থাকার কথা না। সো এই হচ্ছে আমাদের কি ক দেশের কি একটা মোট জাতীয় উৎপাদন। এরপর আসি আমরা কি দেখবো, সেটা হচ্ছে আমাদের বলে দিয়েছে প্রশ্নে যে এখানে ক এবং খ দেশের জাতীয় আর মাথাপিছু আয়ের তুলনা। আর আমরা জানি যে এখানে জিএনপি, এই যে জিএনপি এটা কার কার সাথে আমাদের সম্পর্কিত, আমরা বলেছিলাম জিএনপিটা মূলত তিনটি জিনিসের সাথে যায়। একটা হচ্ছে এনএনপি, একটা হচ্ছে এনআই, একটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে পিসিআই, পার ক্যাপিটা ইনকাম। এই তিনটে জিনিসের সাথে যায়। তাহলে পার ক্যাপিটা ইনকাম মানে কি, মাথাপিছু আয়। তার মানে অবশ্যই আমাকে আগে কী করতে হবে, এখান থেকে মোট জাতীয় উৎপাদনটা বের করতে হবে। একটু লক্ষ্য করো, আমরা কিন্তু এখানে ক দেশের মোট জাতীয়টা বের করেছি, তাই না? কিন্তু খ দেশে কি বের করেছি না, আমরা খ দেশেটা বের করি নাই। তো চলো আমরা উভয় দিক থেকে কী করবো, প্রথমত দেখছি যে আমরা এখানে মাথাপিছু আয়ের সূত্রটা লিখবো যে মোট জাতীয় ডিভাইডেড বাই মোট জনসংখ্যা। ঠিক আছে, এবার আসো মোট জাতীয় আয়। এখানে মোট জাতীয় আয় বলতে যে আমরা বুঝলাম, কিন্তু এখানে কি আসলে এই জায়গায় মোট জাতীয় আয় আমরা বসাবো না। এখানে মোট জাতীয় আয় থেকে আমাদের যখন মাথাপিছু আয়টা করবো তখন অবশ্যই আমাদের এখানে অবচয়জনিত যে ব্যয়টা আছে সেটাকে আমাকে বাদ দিয়ে দেখাতে হবে। জাস্ট এটুকুই করতে হবে, আর কিছু না। তাহলে এখানে দেখো আমরা কি করলাম, আমাদের মোট জাতীয় আয়, এখানে মোট জাতীয় আয় ইকুয়াল টু জাতীয় আয়। সো এখানে মাথাপিছু আয় জায়গায় এখানে আমাদের মোট জাতীয় আয় সূত্র বলা থাকলেও আসলে আমরা এখানে মোট জাতীয় বসাই না, আমরা এখানে বসাই শুধুমাত্র জাতীয় আয় অর্থাৎ এনআই। তো এখানে তোমরা চাইলে কি করতে পারো, শুধুমাত্র জাতীয় লিখতে পারো বা মোট জাতীয় থাকলেও লিখতে পারো। জাস্ট মনে রাখতে হবে যে এখানে আমাকে মোট জাতীয় বলি আর কিছু বলি না, কিন্তু সেটা অবচয় বা অবক্ষয়জনিত ব্যয়টা আছে সেটাকে অবশ্যই বাদ দিতে হবে। সো ক নাম্বারে আলটিমেটলি আমরা মোট জাতীয় পেয়েছি কত, 9,000 কোটি ডলার টাকা। সেখান থেকে অবচয় হচ্ছে আমাদের 400 দিয়েছে, মাইনাস করলে 8,600 কোটি ডলার, এটা হচ্ছে আমাদের বের হয়ে গেল। এবং সেখানকার জনসংখ্যা হচ্ছে উভয় ছিল 2 কোটি করে। তাহলে আমরা কি করলাম, এখানে নর্মালি আমরা সূত্রটা দেখলাম হচ্ছে ক দেশের মাথাপিছু আয় ইকুয়াল টু হচ্ছে জাতীয় আয় ডিভাইড বাই মোট জনসংখ্যা। জাতীয় আমরা বের করছি এখানে কত, 8,600 কোটি ডলার। সো 8,600 কোটি ডলার ডিভাইড বাই হচ্ছে 2 কোটি, তারা ভাগ করলে কত হয়, 4,300। এটা হচ্ছে আমাদের কি তোমার মাথাপিছু আয়। এরপর অনুরূপভাবে আমরা খ দেশটা বের করবো। তো খ দেশে তো আমরা কি মোট জাতীয় আয়টা পাই নাই, মোট জাতীয়টা বের করতে হবে, তারপরে সেখান থেকে অবচয়টা বাদ দিতে হবে। সো আসো এখানে মোট জাতীয় উৎপাদনটাকে বের করি। সো মোট জাতীয় উৎপাদন এখানে আমার দেওয়া আছে কত, সির মান দেওয়া আছে তোমার 2,000, আয়ের মান দেওয়া আছে 2,500, জির মান দেওয়া আছে 1,500, এক্সের মান দেওয়া আছে 2,500, এম এর মান দেওয়া আছে 1,200। সো মাইনাস করলে দেখা যায় এখানে কত আছে, 7,300 কোটি ডলার টাকা আসে, যেটা হচ্ছে আমাদের মোট জাতীয় উৎপাদন। এখন কি মোট জাতীয় উৎপাদন আমরা বসাবো মাথাপিছু আয়তে না, এখান থেকে আমাদের কি করতে হবে, অবচয়টা বাদ দিতে হবে। সো এই অবচয়টা দিয়েছিল 300, আমরা এখান থেকে বাদ দিলাম, দেওয়ার পর যেটা বের হলো সেটা হচ্ছে শুধুমাত্র জাতীয় আয়। ঠিক আছে, জাতীয় আয়। এই জাতীয় আয়টা বের হলো কত, 7,000 কোটি ডলার। এখন মাথাপিছু আয় বসায় দাও, 7,000 ডিভাইডেড বাই কত, 2, 7,000 কোটি ডিভাইডেড বাই 2 মানে কত তোমার হচ্ছে 35,000 ডলার। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা কি দেখলাম 4,300 ডলার, আর পরেরটার ক্ষেত্রে দেখলাম হচ্ছে 3,500 ডলার হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। তাহলে আমি আবার বলছি বিষয়টা, যখন পার ক্যাপিটা ইনকাম বের করব তখন আমাদের কি করতে হবে, মোট জাতীয় ধারণা আসবে। ঠিক আছে, বা সেখান থেকে আমাকে অবচয়জনিত যে ব্যয়টা আছে সেটা কিন্তু বাদ দিতে হবে। কারণ বাদ না দিয়ে তুমি যদি সেই অবচয়টা সহ যদি তুমি পার ক্যাপিটা ইনকাম বের করো, অবশ্যই পার ক্যাপিটা ইনকামটা তোমার বেশি দেখাবে। এখন তুমি যে বেশি দেখাচ্ছ এটা তো কোনো ভিত্তি নেই তোমার কাছে, এটা তো তুমি এমনিতেই বেশি দেখাচ্ছ। সো এই সম্পর্ক তো রিসোর্সটা তো তোমার কাছে নাই। সো যেটা নাই সেটা কেন আমি পার ক্যাপিটা ইনকামের মধ্যে দেখাবো বা মানুষের মাথা বিচার উপর চাপায় দেবো, সেজন্য আমাকে এখানে ডেপ্রিসিয়েশন কস্টটা মাইনাস করে দেখাইতে হবে। সো এবার আমরা যেটা দেখবো যে এই দুটোর মধ্যে তুলনামূলক আলোচনা আমাকে করতে বলেছে। সো আমরা দেখো কি করলাম, যে একটি দেশে অর্থনৈতিক উন্নয়নের জীবনযাত্রার মানুষ সুযোগ হচ্ছে তাদের মাথাপিছু আয়, যেটা আমরা মাথাপিছু আয় পড়ার ক্ষেত্রে বলেছিলাম। সাধারণত যে দেশের মাথাপিছু আয় বেশি সে দেশের জনগণের জীবনযাত্রা মান তত উন্নত হয়। উদ্দীপকে ক দেশের মাথাপিছু আয় হচ্ছে 4,300 ডলার এবং খ দেশের কত, খ দেশের হচ্ছে আমার 3,500 ডলার। এখানে ক দেশের জনগণের মাথাপিছু আয় বেশি হওয়ার ফলে তাদের ভোগ ও সঞ্চয়ের সুযোগ বেশি, কারণ মাথাপিছু আয় যত বেশি হলে উদ্বৃত্ত ও ভোগ ও সঞ্চয়ের সুযোগ থাকে। অর্থাৎ খ দেশের তোমার হচ্ছে মাথাপিছু আয় ক দেশের জনসাধারণের জীবনযাত্রার মান থেকে উন্নত। তার মানে দেখো এখানে আমরা কি করলাম, যে ক দেশে ছিল আমার হচ্ছে 4,300 আর হচ্ছে খ দেশে হচ্ছে 3,500। সো মাথাপিছু আয় কোনটার বেশি, ক দেশের। সো যে দেশের মাথাপিছু আয়টা বেশি সেই দেশের কি আমাদের তোমার হচ্ছে
জীবনযাত্রার মানটাও তত উন্নত। তো আমরা বলতে পারি সিদ্ধান্তের ক্ষেত্রে যে ক দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে, আর খ দেশেরটা কি অনুন্নত আছে, উন্নত করতে হবে। তো এই ধরনের একটা সিদ্ধান্ত আমরা কি করব, জাস্ট এখানে প্রত্যেকটা সমস্যার শেষে দিয়ে দেব যদি আমাদের দিতে বলে। সো আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করছি তোমরা এনজয় করেছো। ইনশাআল্লাহ পরবর্তী কোনো লেকচার নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।